খালি তুমি হ্যান্ড রেজ করেছো, কিছু বলবে? গুড মর্নিং এভরিওয়ান। 9টা বেজে গেছে, আমরা শুরু করে দিচ্ছি। সো আজকের সেশনটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। আমার কথা কি শোনা শোনা যাচ্ছে? জি স্যার। Yes. আচ্ছা, স্ট্যাটিস্টিক্সে এটা এটা যদিও কোনো আলাদা টপিক হিসেবে আইবিওতে থাকে না, কিন্তু এটা সব টপিকের মধ্যে থাকে, স্পেশালি প্র্যাকটিক্যালের মধ্যে তো থাকেই। সেই জন্য এটাকে আমরা একটা আলাদা আলাদা গুরুত্ব দিয়ে এটাকে সেশনটা রেখেছি, সবসময় রাখি আর কি। আর
আমাদের এই যে 19 তারিখে বিকালে যে আইবিও সিলেকশন টিম সিলেকশন এক্সামিনেশন হবে, আহ, সেইখানে যে 3টা টপিকের উপরে পরীক্ষা হবে, একটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, একটা বায়ো ইনফরমেটিক্স এবং একটা হচ্ছে থিওরি। তো প্র্যাকটিক্যালের মধ্যে এই দুটাকেই রাখা হচ্ছে। সো এবং ইয়াতে অসপি বায়োক্যাম্পের মধ্যে তো স্ট্যাটিস্টিক্স এর ইউজ হবে। সো সে সব কিছুর একটা বেসিস হিসেবে এটা থাকবে। তো স্ট্যাটিস্টিক্স এর এখানে যে বেসিক আইডিয়াগুলো দেওয়া হয়েছে, আমি প্রত্যেকটা স্লাইড প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে যাব না। এই ম্যাটেরিয়ালটা যেটুকু ক্লাস হবে এটা আপলোড করা থাকবে, যেটুকু ক্লাস হবে, এবং রেকর্ডিংও থাকবে। সো লেটস বিগিন। তো স্ট্যাটিস্টিক্স এর কারণ, কেন স্ট্যাটিস্টিক্স সেটা হচ্ছে, খুব সিম্পলি বলতে গেলে আমাদের আহ, আমাদের পক্ষে সবসময় সব ডেটা কালেক্ট করা সম্ভব না। কারণ অলমোস্ট ইনফিনিট নাম্বার অফ ভেরিয়েবলস আর দেয়ার। এতগুলো ভেরিয়েবল নিয়ে সম্ভব না। তার মধ্যে থেকে আমরা একটা বা এত ডেটা, সব ডেটা কালেক্ট করার কারণ ফিজিক্যালি ইম্পসিবল। তাই একটা স্যাম্পল কে বেছে নিয়ে ওর ভিতর থেকে নিয়ে সেটা দিয়ে আমরা কাজ করতে হয়। তো বেসিক্যালি দিস ইজ দ্যাটস ওয়াই আমাদের স্ট্যাটিস্টিক্সটা লাগে। আরো ডিটেইল সামনে যখন আমরা আলাপ করতে থাকবো তখন ক্লিয়ার হবে। আমি এটা নিয়ে ডিটেইল এখানে আলাপ করলাম না। তো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে গিয়ে পপুলেশন এবং স্যাম্পল। পপুলেশন মানে হচ্ছে যে যে গ্রুপের ডেটা কালেক্ট করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে পপুলেশন। ফর এক্সাম্পল, তুমি ঢাকা শহরের সবগুলো বিল্ডিং এর সে এভারেজ হাইট কত সেটা মাপতে চাও, তাহলে সেই ক্ষেত্রে ঢাকা শহরের সব বিল্ডিং এর হাইট হবে হচ্ছে যেটার পপুলেশন। কিন্তু ইন প্র্যাকটিস তুমি সবগুলো বিল্ডিং হ্যাঁ, মাপতে হয়তো পারবে না, সেটা রিসোর্স নাই, সেটা আহ, ওইটা এতে ঝামেলা। গেছিলাম, বাফা গেছিলাম তখন গেছি। হ্যাঁ, বাফা, হ্যাঁ ওটাই, মানে BAX তারপর A, যশোরে। সবগুলো মানে সবগুলো ইয়ে আমরা আমরা মেজার করতে পারবো না। তো তার একটা একটা সাবসেট হয়তো আমরা নিব, সেটার উপর ভিত্তি করে আমরা টোটাল অল দ্য বিল্ডিংস এর উপরে সিদ্ধান্তে আসবো। তাহলে এখানে অল বিল্ডিং হচ্ছে গিয়ে পপুলেশন, আর আমরা যে কয়েকটা বিল্ডিং এর উচ্চতা অ্যাকচুয়ালি মেজার করেছি সেইটা হচ্ছে গিয়ে সেই সেটটাকে বলে হচ্ছে স্যাম্পল। এখন আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে যে স্যাম্পল কথাটা আমরা ইউজ করি তার থেকে একটু পার্থক্য আছে। যেমন দোকানে যে আমরা যদি বলি যে অমুক প্রোডাক্টের একটা স্যাম্পল দেখান, তখন আমরা আসলে মিন করি স্যাম্পলিং ইউনিট, মানে হচ্ছে গিয়ে একটা একটা ইন্ডিভিজুয়াল আইটেম বুঝাই। তো কিন্তু তো সাধারণত স্ট্যাটিস্টিক্সে স্যাম্পল বলতে বোঝায় যে ডিফাইন্ড যে পপুলেশন বা তার একটা সাবসেট। এবং স্যাম্পল মানে কিন্তু একজন না, স্যাম্পল মানে একটা গ্রুপ, যে যেটা মেজারমেন্ট নেওয়া হয়েছে। এখন এটা শুধু আরেকটা দৈনন্দিন নিউজ থেকে আরেকটা পার্থক্য হচ্ছে, পপুলেশন বলতে আমরা সাধারণত জনসংখ্যা এগুলো বুঝাই, কিন্তু স্ট্যাটিস্টিক্সে পপুলেশন ক্যান বি এনিথিং। এটা পপুলেশন অফ বিল্ডিং হতে পারে, পপুলেশন অফ আদার এনিমেলস হতে পারে, পপুলেশন অফ কোনো একটা প্রোডাক্ট হতে পারে। অর্থাৎ যে কোনো কিছু একটা ডিফাইন্ড গ্রুপ, সেটাই হচ্ছে গিয়ে পপুলেশন। আর তার একটা সাবসেট যেটা আমরা অ্যাকচুয়ালি মেজার করি সেটা হচ্ছে গিয়ে স্যাম্পল। যদিও আমরা একটা স্যাম্পল মেজার করি বা পরিমাপ করি এক্সপেরিমেন্টে, কিন্তু আমাদের আলটিমেট গোল থাকে কিন্তু স্যাম্পলের বৈশিষ্ট্য জানাটা না। আমাদের আলটিমেট গোল থাকে হচ্ছে পপুলেশনের বৈশিষ্ট্যটা জানা। কিন্তু পপুলেশনের সবারটা মেজার না করে আমি কিভাবে একটা ছোট্ট অংশ মেজার করে কি করে আমি পুরো পপুলেশনের তথ্যটা পাবো। তো সেইখানেই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর একটা ইউজ, সেটা হচ্ছে টার্গেট পপুলেশন থেকে যখন আমি একটা ছোট গ্রুপ বেছে নিয়ে তাদেরকে বেছে নিচ্ছি মেজার করার জন্য, পরিমাপ করার জন্য কোনো কোনো না কোনো ভেরিয়েবল, সেটাকে বলা হচ্ছে স্যাম্পলিং। এখন এই স্যাম্পলিং করে আমি
শুধু স্যাম্পল, সেই স্যাম্পলের মধ্যে যারা পড়ছে শুধু তাদের গুলাই মাপলাম। মেপে যে সিদ্ধান্তে আসছি সেই সিদ্ধান্তটা পুরো পপুলেশনের উপরে অ্যাপ্লাই করার জন্য আমাকে কিছু গাণিতিক পরিসংখ্যানগত কিছু মানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ আমি মাপছি স্যাম্পল পুরো পপুলেশনের ছোট্ট একটা পোর্শন, কিন্তু আমি সেখান থেকে পুরো পপুলেশনের মতো সিদ্ধান্ত, পপুলেশনে কি হচ্ছে সেই সিদ্ধান্তে আসার চেষ্টা করছি। তো পপুলেশন থেকে স্যাম্পল বেছে নেওয়ার প্রসেসটাকে বলে স্যাম্পলিং। আর স্যাম্পলে পাওয়া মেজারমেন্ট গুলাকে পুরো পপুলেশনে অ্যাপ্লাই করার টেকনিকটাকে বলে হচ্ছে ইনফারেন্স। ঠিক আছে? তা এখন আমাদের এখানে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল মানে হচ্ছে যে যদি যে স্যাম্পলটা বেছে নেওয়া হচ্ছে সেই স্যাম্পলটাকে পপুলেশনের মধ্যে পুরো পপুলেশনকে রিপ্রেজেন্ট না করে, সে একটা পপুলেশনের মধ্যে অনেক ধরনের ভেরিয়েশন আছে, কোনো বিল্ডিং লাল, কোনোটা নীল, কোনোটা সাদা, এরকম আছে। তো আমি যদি আর কি স্যাম্পলটা এমন ভাবে আমার নেওয়া হয় যেন সব বিল্ডিংই সাদা করছে, তাহলে আমি ভুলভাবে সিদ্ধান্তে আসতে পারি যে ঢাকা শহরের সব বিল্ডিং এর কালারই সাদা। তো এটা যাতে না হয়, সব ধরনের স্যাম্পলই যাতে থাকে, তো সেইটা এনশিওর করার প্রসেসটাকে মানে সেই সেই ধরনের স্যাম্পলটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, অর্থাৎ প্রতিনিধিত্বকারী স্যাম্পল। তো এটা নিয়ে এখানে ডিসকাশন যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো এটা আমি আর ইয়ে করছি না, যেমন একটা একটা পপুলেশন থেকে আর কি দুইবার স্যাম্পলিং করলে দুই রকম স্যাম্পল আসতে পারে, এবং দুই দুই রকম স্যাম্পলের তাদের বৈশ্বিক মানে মেজারমেন্টটা ভিন্ন হতে পারে। কিন্তু এই উভয় স্যাম্পল থেকেই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে আহ, পুরো পপুলেশনের ব্যাপারে এক সিদ্ধান্তে আসা চেষ্টা করা হবে। যদিও পুরো পপুলেশন থেকে স্যাম্পলিং এক একবার নিলে এক এক রকম আসবে, কিন্তু তাদের মধ্যে তারা যে একেবারে ডিসিমিলার হবে বা পুরোপুরি একেবারে একটা স্যাম্পলের সাথে আরেকটা স্যাম্পলের কোনো মিলই থাকবে না এমন না। তো স্যাম্পল তো আমরা যেটাই নিই সেখান থেকে ভেরিয়েশন থাকলেও তাদের আমরা পুরো পপুলেশনের ব্যাপারটা আমরা সিদ্ধান্তে আসার চেষ্টা করব। সেটাই হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো স্যাম্পলিং বিভিন্নভাবে করা হয়। কিভাবে স্যাম্পল বেছে নেওয়া হবে, র্যান্ডমলি নেওয়া নেওয়া যেতে পারে বা সাজিয়ে গুছিয়েও নেওয়া যেতে পারে। প্রবাবিলিটি নন প্রবাবিলিটি ওই ডিটেল গুলো আমরা আপাতত আহ, মানে খুব গভীরে যাব না, জাস্ট যেখানে যে সিচুয়েশনে যেটা প্রযোজ্য হবে তখন সেটা আমরা করব, সেটা সামনে দেখবো আমরা। তো ভ্যারিয়েবল কি জিনিস? ভ্যারিয়েবল হচ্ছে যেটা আহ, সময়ের সাথে সাথে বা স্থানের সাথে সাথে বা পরিস্থিতির সাথে সাথে যার ভ্যালু চেঞ্জ হয় কোনো স্টাডিতে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একাধিক ভ্যালু বা মান হতে পারে, তবে একবারে একটাই মান হয়। আরেকটু ক্লিয়ার এক্সাম্পল যদি দেই, যে সে তোমার ক্লাসে তোমার স্টুডেন্ট যারা আছে, সে তাদের হাইট গুলো হচ্ছে গিয়ে, হাইট হচ্ছে ভেরিয়েবল। একজনের হাইট একই সাথে দুই রকম হবে না, অ্যাট দ্য সেম টাইম একই রকম হবে। কিন্তু আমি স্যাম্পলের মধ্যে বা পপুলেশনের মধ্যে যখন হাইট মেজার করব তখন দেখা যাবে যে এক একজনের হাইট এক এক রকম আসছে। তো অর্থাৎ এই হাইটটা হচ্ছে ভেরিয়েবল যার ভ্যালু বিভিন্ন রকম হতে পারে। তো এখন এটাই যেমন আহ, একটা শার্ট আমি কিনছি, শার্টের বিভিন্ন রকম মানে সাইজ হতে পারে। তারপরে তাপমাত্রা মাপা, সেটা বিভিন্ন রকম টেম্পারেচার আসতে পারে। তারপরে উপরের ওই যে শার্ট এবং এই টেম্পারেচারের মধ্যে একটা ডিফারেন্স আছে। শার্টের বাজারে যেসব সাইজগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আহ, যদি অর্ডার দিয়ে কেউ না বানায়, রেডিমেড শার্ট ইউজ করে, তাহলে কিন্তু সেই ভেরিয়েবলটা হচ্ছে ডিসক্রিট। মানে সে তুমি হচ্ছে 15 মানে 15 সাইজের শার্ট নিলা, আর 15.5 আছে, 15.25 এই সাইজের শার্ট কিন্তু নাই। তারপরে হচ্ছে 16.5 আছে, 17 আছে। ঠিক আছে? কিন্তু তোমার বাজারে হচ্ছে 16.1 এই সাইজের শার্ট কিন্তু নাই। সো মাঝখান থেকে কিছু কিছু ভ্যালু বিশিষ্ট স্যাম্পল পাওয়া যাবে, কিন্তু আহ, মানে দুইটা স্যাম্পলের মধ্যবর্তী ভ্যালু পাওয়া যায় না, এগুলোকে বলে ডিসক্রিট। আর যেখানে হচ্ছে ইন বিটুইন একটা রেঞ্জের মধ্যে সবগুলো ভ্যালুই আসতে পারে, সেটা হচ্ছে টেম্পারেচার, তার একটা এক্সাম্পল।
তারপরে আবার এগুলো তো সংখ্যাবাচক বা কোয়ান্টিটেটিভ, কিন্তু সংখ্যা ছাড়াও ভেরিয়েবল হয়। লাইক আর কি, কারোর জেন্ডার, এটা মেল বা ফিমেল যদি আমরা দুইটা ধরি তাহলে, বা থার্ড জেন্ডারও যদি ধরি হোয়াট এভার, এখন সেটা হচ্ছে আর কি, এগুলো কোনো নাম্বার দিয়ে প্রকাশ করা যাচ্ছে না। এগুলো সিম্পলি হচ্ছে না, ওয়ার্ড দিয়ে মানে শব্দ দিয়ে প্রকাশ করতে হচ্ছে। তো এখানে জেন্ডারও একটা ভেরিয়েবল, যেটার দুইটা ভ্যালু হতে পারে, মেল বা ফিমেল। তারপরে হচ্ছে আহ হ্যারি পটার তোমাদের যদি কেউ থাকে তাহলে এখানেও আর কি, যে ক্যারেক্টার গুলো আছে সেগুলোকে বিভিন্ন, হ্যারি পটার ফ্যান যদি কেউ থাকে এখানে, তাহলে বিভিন্ন ক্যাটাগরির ক্যারেক্টার আছে সেখানে, এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। অর্থাৎ এগুলো কোনো নাম্বার বা সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না, কিন্তু বিভিন্ন নাম দিয়ে প্রকাশ করা যায়। তোমরা যে ধরো যে যে ক্লাসে পড়ো, এই ক্লাসগুলো এক একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, যদিও ক্লাসের একটা নাম্বার থাকে, ক্লাস 6, 7, 8, কিন্তু এই নাম্বারগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ বা ভেরিয়েবলের মধ্যে অ্যাপ্লাই করে না। যেমন আর কি, টেম্পারেচারের ক্ষেত্রে ধরো, বা ইয়ার ক্ষেত্রে ধরো, তো তোমার কাছে একটা আপেল আছে আর একজনের কাছে দুইটা আপেল আছে, এই তিনটা একসাথে, এই এই আপেলগুলো একসাথে রাখতে তিনটা আপেল হয়। কিন্তু একজন হচ্ছে ক্লাস 7-এ পড়ে আর একজন ক্লাস 8-এ পড়ে, তাদের দুজনকে একসাথে রাখলে তারা 7 আর 8 ক্লাস, মানে টোটাল ক্লাস 15-এ পড়ে না। এরকম করা যায় না। সো ক্লাসের যে নাম্বারগুলো ইউজ করা হয় ওটাও আসলে সংখ্যা দিয়ে প্রকাশ করলে ওটা আসলে সংখ্যাবাচক ভেরিয়েবল না, ওটাও একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। ক্যাটাগরির নামগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, ক্যাটাগরি গুলো এখানে বিভিন্ন ক্লাস। তাহলে আহ, সংখ্যাবাচক ভেরিয়েবল হতে পারে, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হতে পারে। তারপরে তার মধ্যে আবার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভেরিয়েবল, ডিসক্রিট হতে পারে, আবার হচ্ছে কন্টিনিউয়াস হতে পারে। ঠিক আছে? তো এখন এই ভেরিয়েবল গুলোই আমরা এখানে এই করবো। আর হচ্ছে যেগুলো যেগুলো হচ্ছে নামবাচক ভেরিয়েবল, সেগুলোর মধ্যে দুই রকম হতে পারে। একটা হচ্ছে গিয়ে নমিনাল, একটা অর্ডিনাল। নমিনাল মানে হচ্ছে জাস্ট নাম দিয়ে, যেমন মেল ফিমেল, এটার এটার মধ্যে কোনটা আগে কোনটা পরে তার কোনো সিরিয়াল নাই। আর অর্ডিনাল ভেরিয়েবল মানে তার একটা সিরিয়াল মেনটেন করা হয়। যেমন ক্লাস 6, 6 সবচেয়ে জুনিয়র, তার মানে ক্লাস, যদি আমরা যদি আমরা হচ্ছে মিডল স্কুলে চিন্তা করি, অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে, তাহলে মাধ্যমিক পর্যায়ে হচ্ছে ক্লাস 6 হচ্ছে সবচেয়ে জুনিয়র, তারপরে 7, তারপরে 8, এরকম। এগুলো হচ্ছে একটা অর্ডার আছে বা একটা সিরিয়াল সিকোয়েন্স আছে। সো দিজ আর অর্ডিনাল ভেরিয়েবলস। তো এখন এই ভেরিয়েবলের টাইপ গুলো একটু জানা দরকার, এই জন্য যে পরবর্তীতে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এর যে মেথড অ্যাপ্লাই করব, কোন ধরনের ভেরিয়েবলে কি মেথড অ্যাপ্লাই করা যায় সেটা আমরা পরে আসবো আর কি। ঠিক আছে? আর একটা কনসেপ্ট আছে স্ট্যাটিস্টিক্সে, যেটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি ভার্সাস ডিসপারশন বা স্প্রেড। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে সাধারণত এক সেট ডেটা মেজার করলে তারা একটা নির্দিষ্ট গড় বা মিডিয়াম, মানে একটা 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 ভ্যালুর কাছাকাছি বেশি, মানে বেশিরভাগ ডেটা পয়েন্ট অবস্থান করে, এটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। আর ওই সেন্টার থেকে তারা কতখানি ছড়িয়ে ছিটিয়ে থাকে, অর্থাৎ হাইয়েস্ট লোয়েস্ট বা রেঞ্জ কতখানি থাকে, সেটা হচ্ছে ডিসপারশন বা স্প্রেড। তো সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করার বিভিন্ন উপায় আছে, যেমন হচ্ছে মিন, মিডিয়ান, মোড, পার্সেন্টাইল। মিন মানে হচ্ছে গড় বা গাণিতিক গড়। এটা সিম্পলি যে কয়টা নাম্বার আছে এগুলাকে যোগ করে ততগুলা সংখ্যা দিয়ে ভাগ করা, এটা হচ্ছে কি মিন। তারপরে মিডিয়ান বের করতে গেলে এটা এগুলোকে হচ্ছে আর কি একটা সিরিয়ালি ছোট থেকে বড় আকারে সাজাইতে হয়। এরকম ছোট থেকে বড় আকারে সাজানোর পরে হচ্ছে আমরা ছোট থেকে বড় সাজানোর পরে যেটা মাঝখানে থাকে, যদি মানে জোড় সংখ্যক হয় তাহলে দুইটা নিতে হয়, তার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের মিডিয়ান। তো এখানে মিডিয়ানের আর একটা নাম হচ্ছে 50th পার্সেন্টাইল, দুটো সেম কথা। মিডিয়ান মানেও যা, 50th পার্সেন্ট কিন্তু না, পার্সেন্টাইল। পার্সেন্টাইল মানে পুরাটাকে যদি 100 ভাগ ভাগ করা যায়, তাহলে 50তম ভাগ, অর্থাৎ কোন ভ্যালুর থেকে বাকি সব ভ্যালু 50, মানে কোন ভ্যালুর থেকে 50% ভ্যালু ছোট। অর্থাৎ এখানে যতগুলো ডেটা পয়েন্ট দেওয়া আছে, ডেটা পয়েন্ট গুলোর মধ্যে 65.5-এর থেকে ছোট ভ্যালুর সংখ্যা হচ্ছে টোটাল ভ্যালুর 50%। এটাকে বলে 50th পার্সেন্টাইল। অর্থাৎ 65.5 থেকে ছোট ডেটা পয়েন্টের সংখ্যা টোটাল ডেটা পয়েন্টের টোটাল সেটের মধ্যে 50%, সো এটা 50 পার্সেন্টাইল।
একইভাবে বিভিন্ন 10 পার্সেন্টাইল মানে হচ্ছে যে পয়েন্ট থেকে ছোট ডেটা সংখ্যা হচ্ছে গিয়ে 10%। তারপরে 25th পার্সেন্টাইল মানে হচ্ছে যে পয়েন্ট থেকে ছোট ডেটা হচ্ছে এরকম ভাবে আমরা পার্সেন্টাইল বলতে পারি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের মধ্যে থেকে কেউ একজন বলো যে হচ্ছে এটার মোড, এটা যদি কেউ জানা থাকে তাহলে বলো যে হচ্ছে এটার মোড বা প্রচুরক যেটাকে বলা হয়। তো মোড বা প্রচুরক কত এই ডেটা সেটে যেটা দেওয়া আছে? স্যার নেই স্যার। নাই স্যার এখানে। এখানে হ্যাঁ, মোড নাই। রাইট, এখানে কোনো মোড নেই কারণ কোনো নাম্বারই হচ্ছে একবারের বেশি নাই, সো এখানে কোনো মোড নাই। ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা একটা বিভিন্ন ইয়াতে যাব, যেমন আরেকটা হচ্ছে রেঞ্জ। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, শিওর। লাস্টের নাম্বারটা কি 100% হয়? লাস্ট একদম সর্বশেষ নাম্বারটা? হ্যাঁ। হ্যাঁ, লাস্ট নাম্বারটাই হচ্ছে গিয়ে 100%। কারণ তার 100% ডেটা ওইটার সমান বা ওর থেকে ছোট। ঠিক আছে। হচ্ছে প্রথমটা তাহলে 0% হয়। হ্যাঁ, প্রথমটা জিরো ওকে। 0%। হ্যাঁ। I heard somewhere that's like inaccurate, like or something. আচ্ছা। মনে আছে। When do you call it 99th percentile, or is that the হ্যাঁ, standard deviation, like the normal হ্যাঁ, way? না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অন্য জিনিস, সেটা আমরা আচ্ছা। বুঝতেছি আর কি। ওকে। ওকে। এখন রেঞ্জ, ভেরিয়েন্স, ডেভিয়েশন এগুলো স্প্রেড মেজার করে। তো রেঞ্জ ইজ ভেরি সিম্পল। রেঞ্জ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম এন্ড মিনিমামের ডিফারেন্সটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, একটা ডেটা সেটের মধ্যে ম্যাক্সিমাম মিনিমামের ডিফারেন্সটা হচ্ছে রেঞ্জ, সিম্পলেস্ট মেজার অফ স্প্রেড। কিন্তু এটা অনেক সময় মিসলিড করে। তাহলে আরেকটু সফিস্টিকেটেড মেজারমেন্ট কি হতে পারে? আর টু সফিস্টিকেটেড মেজারমেন্ট, সাপোজ এখানে বিভিন্ন ডেটা পয়েন্ট দেখানো হচ্ছে, স্প্রেড করে আছে। তো তার মিন বা একটা সেন্ট্রাল পয়েন্ট, সাপোজ এই রেড ডটটা। তো এখন দেখা যাচ্ছে যে অনেক দূরে একটা আছে, অনেক কাছে একটা আছে। তাহলে আহ, যেমন এই যে এই দুটোর মধ্যে অনেক বেশি গ্যাপ দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি একটা দেখতে চাই যে সেন্টার থেকে কত দূরে আছে, তাহলে বেসিক্যালি এই সেন্ট্রাল পয়েন্ট থেকে বাকি সব পয়েন্টের ডিস্টেন্স গুলো আমাদেরকে মেজার করতে হবে। তারপরে সেটার একটা অ্যাভারেজ ভ্যালু আমাদের নিতে হবে। তো দিস ইজ কল্ড মিন ডেভিয়েশন। কিন্তু মিন ডেভিয়েশনের ক্ষেত্রে একটা একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আমাদের অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, কারণ মিন ডেভিয়েশনকে যদি আমরা প্লাস এবং মাইনাস সাইন গুলা বাদ না মানে না দেই, অর্থাৎ মাইনাস গুলাকে অ্যাভয়েড না করি, তাহলে আলটিমেটলি আমাদের জিরো চলে আসবে। কারণ মিনের থেকে বড় এবং মিনের থেকে ছোট একই অ্যামাউন্ট থাকে, মিন যেহেতু মাঝখানে। তো সেই জন্য আমাদের অ্যাবসলিউট ভ্যালু নিতে হয়, এবং আহ, সেটাকে দিয়ে যতগুলো আছে সেটাতে ভাগ করলে সেটা মিন ডেভিয়েশন। কিন্তু এর থেকেও মোর আর কি প্র্যাকটিক্যালি ইউজফুল এবং মেজারমেন্ট আছে, যেটা হচ্ছে এর স্যার প্রত্যেকটাকে। হ্যাঁ। এটা হ্যাঁ। কি আরেকবার বলবেন? আমি মানে বুঝতে পারিনি। কোনটা? যে স্যার মিন ডিভিয়েশনটা হ্যাঁ, কিভাবে করলাম? মিন ডেভিয়েশন মানে হচ্ছে মিন বা গড় থেকে প্রত্যেকটা ডেটা পয়েন্টের ডিফারেন্স মেজার করা হচ্ছে। ঠিক আছে। কিন্তু এই প্রত্যেকটা ডিফারেন্স মেজার করলে দেখা যাবে কি যে ইট কুড বি জিরো। কারণ হচ্ছে এখানে পজিটিভ ভ্যালু আসবে, নেগেটিভ ভ্যালু আসবে। কারণ গড় থেকে বা মিন থেকে ছোট ভ্যালু আছে, বড় ভ্যালু আছে। এগুলো সব যোগ করলে প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে ইট কুড বিকাম জিরো। ঠিক আছে। তো সেজন্য মিন ডেভিয়েশনটা হচ্ছে অ্যাবসলিউট ডিস্টেন্স, অর্থাৎ সেন্টার থেকে বা মিন থেকে অ্যাবসলিউট ডিস্টেন্সটা বের করে। অ্যাবসলিউট ভ্যালু মানে ডিস্টেন্স মানে হচ্ছে পজিটিভ দিতে হবে, নো নেগেটিভ। তাহলে সেজন্য সবগুলাকে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে দেন আমরা যদি গড় সেটার একটা গড় নেই, তাহলে সেটা হচ্ছে গিয়ে মিন ডেভিয়েশন। ঠিক আছে, বোঝা গেছে ইয়েস এখন? স্যার। জি হ্যাঁ। স্যার। আচ্ছা। তো আরো একটা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে সবগুলোকে পজিটিভ করার জন্য আমরা অ্যাবসলিউট ভ্যালু না নিয়ে স্কোয়ার করব, তারপরে টোটাল নাম্বার দিয়ে ভাগ দিব। এটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েন্স বলে এটাকে। এখন তুমি বলতে পারো যে হচ্ছে যে কোনো পজিটিভ পাওয়ার দিলেই তো হয়, স্কোয়ার না করে টু দি পাওয়ার 4ও করা যেত, 6ও করা যেত, কেন স্কোয়ার করা হচ্ছে? তো সেটার একটা আর কি ম্যাথমেটিক্যাল এবং এবং বেসিক্যালি এটার পিছনে আর কি ভেক্টরের একটা ব্যাপার স্যাপার আছে। এখন সেই ডিটেলে আমি হয়তো যাব না, কারণ দিস ইজ নট অ্যাকচুয়ালি মানে ম্যাথ ক্লাস, এটা বায়োস্ট্যাটিস্টিক্স ক্লাস। স্যার হ্যাঁ। ফিজিক্সে সিআরএমএস ভ্যালু বের করার টাইমেও তো আমরা এমনটা করি অনেকটা, তাই না? কোনটা? স্যার সিআরএমএস ভ্যালু লাইক গ্যাসের অণুগুলোর হ্যাঁ, 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 ওটাকেও বলা হয় রুট মিন স্কোয়ার ডেভিয়েশন বলে। ঠিক আছে, রুট মিন স্কোয়ার ডেভিয়েশন। হ্যাঁ। তো ওইখানেও হচ্ছে স্কোয়ার ডেভিয়েশন গুলোর মিন বের করে সেটার স্কোয়ার রুট করা হয়।
ঠিক আছে? হ্যাঁ, তো ওখানেও বেসিক্যালি ভেরিয়েন্সের কনসেপ্টটাই ওই থার্মোডাইনামিক্সে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু এটা কেন স্কোয়ার, কেন টু দি পাওয়ার 4 না 6 না 10 না, সেটার এক্সপ্লানেশনটা আরো সেটার এক্সপ্লানেশনটা এখন আমি ইচ্ছা করে স্কিপ করব। ঠিক আছে? বাট ইটস ভেরি ইন্টারেস্টিং থিং। তোমরা যদি বায়োলজি অলিম্পিয়াডের কন্টেক্সটের বাইরে যে কেউ নিজের ইন্টারেস্টে এক্সপ্লোর করতে চাও, ক্যান ডু দ্যাট। কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টাইম ফর দ্য এক্সপ্লেনেশন যে কেন স্কোয়ার, কেন আদার আর কি, মানে ইভেন বা বা জোড় পাওয়ার না। তো যাই হোক, এটা হচ্ছে, এটাকে বলে ভ্যারিয়েন্স। এবং এবং অ্যাকচুয়ালি এটাকে বলে এখন এই এই ভ্যারিয়েন্সটাকে যদি আমি এখন পুরাটাকে স্কোয়ার রুট করি, এখন কিন্তু শুধু উপরের স্কোয়ার পার্টটা না, ওই এর নিউমারেটর ডিনোমিনেটর লব হওয়ার পুরাটাকেই কিন্তু হচ্ছে স্কোয়ার রুট করলে সেটাকে বলা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এন্ড দিস ইজ পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে যেখানে পুরো পপুলেশনের, অর্থাৎ আমি যদি এটাকেই পপুলেশন ধরে নেই, মানে এর বাইরে আর কেউ নাই সে, তাহলে আমার এটাই হচ্ছে গিয়ে পপুলেশনের নিজস্ব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্যাট ইজ পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বাট এটা এটা যদি আমার পুরো পপুলেশনের থেকে নেওয়া একটা স্যাম্পল হয়, অর্থাৎ হোল পপুলেশনের ভিতরে না থাকে, তাহলে সেটা আমরা এইভাবে 10 দিয়ে ভাগ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের এক কমায় দিতে হবে। ঠিক আছে? সেটাকে বলে হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে যে আমরা সবগুলোকে নেই নেই, কিন্তু এইটুকুর উপর ভিত্তি করে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত সেটা একটা গেস করার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে n-1 দিয়ে ভাগ করতে হয়। তো এটা কেন n-1 দিয়ে ভাগ করতে হয়, সেইটার পিছনেও খুব ইন্টারেস্টিং একটা ভেক্টর অ্যানালিসিস আছে, বাট আই এম নট গোয়িং টু গো ইনটু দ্যাট। ঠিক আছে? জাস্ট রিমেম্বার যে পুরো পপুলেশনের সবাইকে পেলে সেইটার হচ্ছে যতগুলা সদস্য আছে পপুলেশনের সেইটা দিয়ে ভাগ করতে হয়। আর পুরো পপুলেশনের একটা সেট নিয়ে স্যাম্পল নিয়ে কাজ করার সময় ওই ফিগার আউট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেই ক্ষেত্রে n-1 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? আর একই কথা ভ্যারিয়েন্সের ক্ষেত্রে প্রযোজ্য। এইখানে ভ্যারিয়েন্স যেহেতু 10 দিয়ে ভাগ করা হয়েছে, সো এটা আসলে পপুলেশন ভ্যারিয়েন্স। আর যদি n-1 দিয়ে ভাগ করা হতো, তাহলে এর মানে দাঁড়াতো যে পপুলেশন এই কটাই না, এর বাইরেও আছে যেগুলো আমরা নেই নাই। এটা জাস্ট হচ্ছে তার একটা পার্ট, একটা স্যাম্পল। সেই কারণে হচ্ছে n-1 দিয়ে ভাগ করতে হতো। আপাতত আমাদের কাজ চালানোর জন্য আমরা এটা এটা মনে রাখি, এর এক্সপ্লানেশন ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস ক্লাস। ঠিক আছে? এটুকু বোঝা গেছে তো হোপফুলি। জি স্যার। Yes, sir. ঠিক আছে, ওকে। তাহলে আমরা আহ, এরপরে হচ্ছে একটা পয়েন্ট আছে যে ডেসক্রিপটিভ এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে যেখানে এই সেন্ট্রাল টেন্ডেন্সি এবং ডিসপারশনের যে মেজারমেন্ট গুলো আছে, শুধু এগুলো ক্যালকুলেশন করেই শেষ, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? কিন্তু ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স মানে ওই স্যাম্পল থেকে, স্যাম্পলের যে সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারমেন্ট, মিন মিডিয়ান মোড কিংবা স্প্রেডের মেজারমেন্ট লাইক রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইগুলোর থেকে যদি আমি টোটাল স্যাম্পলে, মানে স্যাম্পল থেকে পুরা পপুলেশনের ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসার চেষ্টা করি, সেইটাকে বলা হয় ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো তোমার তোমার কাছে যদি পুরো পপুলেশনের ডেটাই থাকে, সো ইউ ক্যান জাস্ট ডু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড কল ইট এ ডে। অর্থাৎ তুমি তখন মানে যদি পুরো পপুলেশনের ডেটা তোমার হাতে থাকে, তাহলে তোমার আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করার প্রয়োজন নাই। কারণ তুমি পুরো পপুলেশনের যা কিছু ডেটা তো তোমার কাছে আছেই। সো তো হোয়াট ইজ দ্য মানে রোল অফ ইনফারেন্স? ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স তখনই আসবে যখন পুরো পপুলেশনের সবার ডেটা তোমার কাছে থাকবে না, তোমার একটা স্যাম্পলের সাবসেটের ডেটা থাকবে। সেইটার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স তুমি আগে বের করবে, এবং সেখান থেকে নানান ধরনের টেকনিক অ্যাপ্লাই করে তুমি পুরো পপুলেশন সম্পর্কে একটা ডিসিশনে আসবে। দ্যাট ইজ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? তো এখন আমরা আহ, এগুলো অলরেডি আমরা উই হ্যাভ ডিসকাসড। মেন্ডেলের ছবি এখানে দেখানো হয়েছে বিকজ হি ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট বায়োস্ট্যাটিস্টিশিয়ান যিনি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইউজ করেছিলেন তার ল ডিরাইভ করার জন্য। আমরা পরবর্তী ক্লাসে তিনি সেটা কিভাবে করছিলেন, ওনার ওনার ইউজ করা যে স্ট্যাটিস্টিক্স সেটা নিয়ে এক্সারসাইজ করব। ঠিক আছে? তো এখন ডেসক্রিপটিভ আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মানে কাজের মধ্যে এই কিছু ডিফারেন্স দেখানো হয়েছে, যেগুলো অলরেডি আমরা স্ক্রিপ্ট সামনে আরো ডিটেইলে আমরা আলাপ করব। তো আহ, এই পর্যায়ে এখন পর্যন্ত কারোর কোনো কোয়ারিজ আছে কিনা?
হ্যাঁ, স্যার, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা ইউজ করি যখন পপুলেশনের সব ধরনের ডাটাই আমার কাছে আছে, আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইউজ করি যখন সব ধরনের ডাটা নেই আর আমি একটা লাইক হাইপোথিসিস দেই অথবা একটা স্ট্যান্ডার্ড আমি কিছু বসাই, ওই ক্ষেত্রে আমরা হ্যাঁ, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইউজ করি। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আসলে তুমি পুরা স্যাম্পলের ডেটা থাকলেও তোমার ইউজ করতে হবে, কিন্তু তারপরে আর ইনফারেন্সে যাওয়ার প্রয়োজন নাই, বিকজ সেটাই ইনফারেন্স যেটা ডিসক্রিপশনে তুমি পাচ্ছ। কিন্তু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কিন্তু তোমার কাছে অনলি স্যাম্পল আছে সেখানেও লাগবে, বিকজ এক লাফে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করা যায় না। তোমার পুরো পপুলেশনের ডেটা নাই, একটা পার্ট অর্থাৎ স্যাম্পলের ডেটা আছে, তোমাকে আগে ওই স্যাম্পলের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করতে হবে। নেক্সট স্টেপে তোমাকে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করতে হবে ইউজিং দ্য ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অফ দ্য স্যাম্পল। ঠিক আছে? ইয়েস স্যার। হ্যাঁ, আর পপুলেশনের সবার ডেটা থাকলে ইউ ডোন্ট নিড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, বাট ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স তোমার হোল পপুলেশন হলেও লাগবে, স্যাম্পল হলেও লাগবে, বিকজ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স যখন স্যাম্পল থেকে পপুলেশনে যাবে, তার প্রিভিয়াস স্টেপটা হচ্ছে, আগের স্টেপটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। সো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স উভয় ক্ষেত্রে লাগবে, কিন্তু ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স শুধু তখনই লাগবে যখন পুরা পপুলেশনের ডেটা তোমার কাছে নাই। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, ওকে। এখানে কিছু, এবার আমরা হচ্ছে কি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর একটা এসে যাব, সেটাকে বলে হাইপোথিসিস টেস্টিং। তো সেটা যাওয়ার আগে আমি জাস্ট একটা কয়েকটা সিম্পলি বলে যাই। ওপিনিয়ন মানে হচ্ছে কি আমার মনে হয় বা আমার ইয়ে হচ্ছে, এটা হচ্ছে ওপিনিয়ন। অনেক সময় আমরা এই কথাগুলোকে আমরা প্রচলিত যখন আমরা ইউজ করি তখন অনেক সময় আমরা এইগুলোকে গুলাই ফেলি, বাট স্ট্যাটিস্টিক্স এর বা সায়েন্সে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে। যেমন আমি বলতে পারি যে হচ্ছে গিয়ে আহ, আজকে মানে আজকে অতটা বৃষ্টি হবে না, এটা আমার থিওরি। আমার থিওরি হচ্ছে আজকে অতটা বৃষ্টি হবে না, আসলে এটা আমার থিওরি না, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। ঠিক আছে? তারপরে হচ্ছে ফ্যাক্ট মানে আমি কি ফিল করতেছি বা আমার কি মনে হচ্ছে ডাজেন্ট ম্যাটার, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। যেটা অবজারভেশন, এখন পর্যন্ত অবজারভেশন দিয়ে যেটা যেটা প্রুভেন। হাইপোথিসিস মানে হচ্ছে অল্প সংখ্যক অবজারভেশন দিয়ে একটা ধারণা করা। ওপিনিয়ন মানে কোন রকম অবজারভেশন দরকার নেই, তোমার যা মন চায় তুমি সেটা মনে করতে পারো, তোমার ওপিনিয়ন কুড বি এনিথিং। ঠিক আছে? কিন্তু হাইপোথিসিস মানে হচ্ছে একটা ইনফর্মড ওপিনিয়ন, মানে এটা একটা পসিবিলিটি হইতে পারে। আহ, অল্প কিছু ডেটা এখানে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, বাট এনাফ ডেটা না। তো সেটা হচ্ছে কি হাইপোথিসিস, যেটা পরবর্তীতে টেস্ট করার ব্যাপার থাকবে। তো এরকম হাইপোথিসিস বারবার আর কি যদি টেস্ট করতে হয় তাহলে এবং তার আন্ডারলাইং ব্যাখ্যা সহ যদি পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে গিয়ে থিওরি। থিওরি সাধারণত হোয়াই, হাউ, কেন, কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তর দেয়। আর ল বেসিক্যালি এইটা হইলে সেইটা হবে, এই জিনিসটা বলে। যেমন ফর এক্সাম্পল আর কি নিউটনস ল অফ গ্র্যাভিটি। নিউটনস ল অফ গ্র্যাভিটিটা কি? সেটা হচ্ছে দুইটা মাস যদি বা ভর যদি একটা পার্টিকুলার ডিস্টেন্সে থাকে, তাহলে তাদের মধ্যে যে ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে মাস দুইটার গুণফলের বা ভর দুইটার গুণফলের সমানুপাতিক। আর যে ডিস্টেন্স সেইটার স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? কিন্তু কেন ওই দুইটার মাসের গুণফলের সমানুপাতিক আর কেন হচ্ছে তার ওই দূরত্বের বা ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক, এটা বলে না। এটা শুধু বলে যে এইটা মানে ওয়াট, মানে এই ফোর্সটা কি, মানে কিসের কি সেটা ওয়াট, এটা আনসার এটা বলে। কিন্তু আমরা যদি দেখি থিওরিতে কিন্তু ওয়াই, হাউ এটা বলতে হবে। তাহলে নিউটন যেটা দিয়েছিলেন দ্যাট ওয়াজ দ্য ল অফ গ্র্যাভিটি। আর পরে আইনস্টাইন হচ্ছে গিয়ে ওয়াইটা বের করেছেন। তার যে হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, সেটার আরেকটা নাম হচ্ছে গিয়ে থিওরি অফ গ্র্যাভিটি। তার মানে নিউটনেরটা হচ্ছে ল অফ গ্র্যাভিটি, আর আইনস্টাইনেরটা হচ্ছে থিওরি অফ গ্র্যাভিটি। ঠিক আছে? তো এখন একইভাবে হচ্ছে ডারউইনের থিওরি অফ ইভলিউশন, এটা কিন্তু ল অফ ইভলিউশন না, ল তার আগেই সামবডি এলস বের করছে, বাট থিওরি মানে হচ্ছে আন্ডারলাইং ব্যাখ্যাটা সহ দেওয়া। ঠিক আছে? তো এখন হাইপোথিসিস টেস্টিং একটা করেই আমি থিওরিতে যেতে পারি না, অনেকগুলো সিরিজ অফ হাইপোথিসিস টেস্টিং বা রিপিটেড হাইপোথিসিস টেস্টিং করে আমরা থিওরি বা লতে পৌঁছাতে পারি।
সেটা আমরা পরবর্তীতে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের পার্ট হিসেবে আমরা দেখব। আর রিসার্চ, আলটিমেটলি দেন কি থিওরি সবার উপরে থাকে? হ্যাঁ, থিওরি থিওরি সবার উপরে, ইয়েস, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এখানে আগে এখন হচ্ছে গিয়ে রিসার্চ জিনিসটা কি, সেটা একটু আসি, খুব ডিটেলে যাব না। মানে খুব সিম্পল ব্যাপারটা হচ্ছে রিসার্চ মানে হচ্ছে কি একটা রিসার্চ প্রবলেম নিয়ে কাজ করাটাই রিসার্চ, ঠিক আছে? তাহলে প্রশ্ন আছে যে রিসার্চ প্রবলেমটা কি, মানে প্রবলেমটা কি? তো প্রবলেম হচ্ছে গিয়ে তোমার এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে যদি ডিফারেন্স থাকে সেটাই হচ্ছে প্রবলেম। অর্থাৎ তোমার এক্সিস্টিং যে থিওরি বা এক্সিস্টিং যে ধারণা সেটা তোমার বাস্তবতার সাথে মিলতেছে না, দ্যাট ইজ দ্য প্রবলেম, ঠিক আছে? তো এখন এই প্রবলেমটা সলভ করার জন্যই রিসার্চ। তো এখন আর ফার্দার আরো কথাবার্তা আছে, তো সেটা মানে আহ, আমরা বুঝতে পারবো যে এক্সপেক্টেড ভ্যালু এবং অবজার্ভ ভ্যালু এই দুইটার মধ্যে ডিফারেন্স। হোয়াট ইউ ওয়ান্ট মানে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, আর হোয়াট ইউ গেট হচ্ছে গিয়ে অবজার্ভ ভ্যালু। তো এক্সপেক্ট মানে যা যা আশা করি আর যা পাই, চাওয়া এবং পাওয়ার মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে গিয়ে প্রবলেম। আর এনি রিসার্চ, যে কোনো রিসার্চের গোল হচ্ছে এই চাওয়া এবং পাওয়া, এক্সপেকটেশন আর রিয়েলিটির মধ্যে গ্যাপটাকে ব্রিজ করা। তো এখন সেটাকে আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করব। আর স্টাডি মানে হচ্ছে ধাপে ধাপে সেই গোলের দিকে যাওয়ার একটা উপায়। আর এইটা যখনই আমাদের এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে আর কোনো ডিফারেন্স থাকবে না, বা রিয়েলিটিটা মানে এক্সপেকটেশনের সাথে সমপর্যায়ে চলে আসবে, তখন আমাদের আর কোনো প্রবলেম থাকবে না, প্রবলেম সলভড, ঠিক আছে? আর এই এক্সপেকটেশনের মেজারমেন্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় এক্সপেক্টেড ভ্যালু বলে, যেটা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই টার্মটা ইউজ করবো, এক্সপেক্টেড ভ্যালু। আর রিয়েলিটির যে মেজারমেন্ট সেটাকে বলে হচ্ছে অবজার্ভ ভ্যালু। এই দুটো টার্ম আমাদের আমাদের বারবার আসবে, এক্সপেক্টেড ভ্যালু এবং অবজার্ভ ভ্যালু। আর আরেকটা বিষয় অবশ্যই যে রিসার্চ মানে মন চাইলেও করে দিলাম তা হবে না, ইথিক্যাল হতে হবে। অর্থাৎ কারোর কোনো ক্ষতি বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে রিসার্চ করা যাবে না। তারপরে এটা আমি খুব ডিটেলে যাব না, এটা আমরা একটু স্কিপ করতে পারবো। উম, আচ্ছা, এবার হাইপোথিসিসের ক্রাইটেরিয়া। হাইপোথিসিসের ক্রাইটেরিয়া হচ্ছে কি আমাদের হাইপোথিসিসটা এমন ভাবে সেট করতে হবে যাতে এটা এটা টেস্টেবল হয়। এখন সে আমি যদি এরকম একটা হাইপোথিসিস দেই যে কেউ যখন আমাকে অবজার্ভ করে না, কোনো ক্যামেরাও যখন আমাকে রেকর্ড করে না, তখন আই ক্যান ডিফাই দ্য লজ অফ গ্র্যাভিটি। আমি আমি মাধ্যাকর্ষণের নিয়ম মানি না, আমি শূন্যে ভেসে থাকতে পারি লাইক সুপারম্যান। তো এখন সেই রকম একটা হাইপোথিসিস যদি বলি, তাহলে এটা কোনো হাইপোথিসিসই হলো না, বিকজ ইট ক্যান নট বি টেস্টেড। কারণ কেউ আমাকে রেকর্ড করে না, কেউ আমাকে যখন দেখে না তখন এটা হয়। তাহলে কেমনে টেস্ট করবা যে আমি এমনি মানে মিথ্যা কথা বলছি নাকি অ্যাকচুয়ালি হয়তো? টেস্টেবল না হলে সেটা হাইপোথিসিস না। তারপরে ফলসিফাইবল হতে হবে। ফলসিফাইবল মানে হচ্ছে যে সেটাকে মিথ্যা প্রমাণ করার একটা উপায় থাকতে হবে, তা না হলে সেটা হাইপোথিসিস হিসেবে গণ্য হবে না। মিথ্যাই হতে হবে তা না, বাট মিথ্যা প্রমাণ করার উপায় থাকতে হবে। ফর এক্সাম্পল, আহ যারা হচ্ছে ইয়া অ্যারিস্টটলের অনুসারী, অ্যারিস্টটলিয়ানরা মানে মনে করতেন যে ভারী জিনিস আগে মাটিতে মানে পড়ে একই হাইট থেকে, আর হালকা জিনিস মাটিতে পড়তে কম সময় লাগে। এটা তাদের হচ্ছে একটা আহ মানে স্টেটমেন্ট ছিল, হাইপোথিসিস ছিল। কিন্তু পরবর্তীতে গ্যালিলিও দেখছেন যে হচ্ছে যদি বাতাসের বাধা সেম থাকে বা ইগনোর করা যায়, তাহলে ভারী এবং হালকা দুই ধরনের জিনিসই সমান হাইট থেকে সমান সময় মাটিতে পড়বে, ঠিক আছে? তো সেইটা হচ্ছে তাহলে ইয়া ওই অ্যারিস্টোটলিয়ানদের যে কথাটা ছিল সেটা ফলস ছিল, কিন্তু ফলসিফায়াবলও ছিল, অর্থাৎ টেস্টেবল ছিল। মানে টেস্ট টেস্ট করে ফলস দেখানোর ওয়ে ছিল, গ্যালিলিও সেটা দেখাইয়াছিলেন আর কি, ঠিক আছে? তো একইভাবে হচ্ছে ডারউইনের আর কি একটা ইয়ে ছিল যে হচ্ছে ট্রানজিশনাল ফসিল বা বা ইয়া আহ, পাখি এবং সরীসৃপ বা ডাইনোসরের মধ্যবর্তী একটা কিছু থাকতে পারে, ফেদার ডাইনোসর থাকার কথা উনি বলছিলেন। তো উনি এই প্রেডিকশনটা করছিলেন অ্যাবাউট মানে 18 মানে 67 বা সামথিং 7 8 বা তার এক এক দেড় বছর, অ্যারাউন্ড 69, 1869 তখন আর্কিওপটেরিক্স এর ফসিল পাওয়া গেল, যেখানে তার জিনিসটা টেস্টেবল মানে ইয়া ছিল। এখন এটা ফলস হইতে পারতো,
আহ, কিন্তু হাইপোথিসিসের বৈশিষ্ট্য হচ্ছে এটা এটা ফলস হওয়ার রাস্তা ওপেন থাকতে হবে। ফাইনালি সেটা ফলস কিনা সেটা পরের বিষয়, কিন্তু ইট হ্যাজ টু বি ফলসিফায়েবল। যেমন কেউ একজন একটা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, একটা ছেলেকে পেয়েছিলাম, সে একটা কম্পিটিশনে বিজ্ঞান মেলায় নিয়ে আসছিল এমন একটা আহ, মানে তার তৈরি করা একটা কেমিক্যাল যেটা দিয়ে নাকি সে মৃতপ্রায় গাছকে তাজা করতে পারে। ঠিক আছে, তো এখন সে কিভাবে কি করতে বলছে যে সে অনেকগুলো মৃতপ্রায় গাছ নিয়েছে, সেগুলোতে ওইটা অ্যাপ্লাই করেছে এবং তারপরে সেগুলো সতেজ হয়ে গেছে। তো আমি বললাম যে তাহলে সবগুলো সতেজ মানে হয়েছে একদম 100%? তো বলছে, হ্যাঁ 100%। কিভাবে? তার কারণ কি, সে হচ্ছে যেই গাছগুলো পরে সতেজ হয় নাই, সে মানে পরে ডিসিশনে আসছে যে সেগুলো শুরুতেই মানে দোজ প্ল্যান্টস আর ডেড, সেই কারণে তার ওষুধে কাজ করে না। ঠিক আছে, তাহলে এর মানে কি, তার মানে তার হাইপোথিসিসটা ফলসিফায়েবল না। সে এমন ভাবে পুরো জিনিসটা সাজাইছে যে কোনোভাবে ফলস বলার উপায় নেই, কারণ যেটা তার ওষুধে জ্যান্ত হচ্ছে না বা বাঁচতেছে না, সেটাকে সে প্রথমে ডেড বলে দিচ্ছে, মানে এটা প্রথম থেকেই ডেড ছিল, দ্যাটস ওয়াই তার ওষুধ কাজ করেনি। সো এই ধরনের জিনিসগুলো হাইপোথিসিস হিসেবে কাউন্ট হবে না, যেটা ফলস প্রমাণ করার কোনো ওয়ে খোলা নাই। আচ্ছা, আহ আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বেশিরভাগ সায়েন্টিফিক হাইপোথিসিস এটা কারেক্ট প্রমাণ করা যায় না, ইট ক্যান অনলি বি রিজেক্টেড অর ক্যান নট বি রিজেক্টেড। তো যতক্ষণ পর্যন্ত যখন রিজেক্টেড তখন ডেফিনেটলি সেটা অল্টারনেটিভটা আমরা ট্রু হিসেবে অ্যাপারেন্টলি ধরে নিব। আর যখন হাইপোথিসিস মানে রিজেক্ট করতে পারছি না, তাহলে তাহলে সেইটাকে ততদিন পর্যন্ত আর কি, যতক্ষণ পর্যন্ত রিজেক্ট না করা যায় ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে ট্রু হিসেবে ধরে নিব। তার মানে ট্রুথ মানে হচ্ছে অ্যাপারেন্ট ট্রুথ। হাইপোথিসিস বেশিরভাগ ক্ষেত্রে শুধু রিজেক্ট করা যায় অথবা রিজেক্ট করা যায় না, এই পর্যন্ত আমরা সিদ্ধান্তে আসতে পারি। ঠিক আছে, হাইপোথিসিস ইজ কারেক্ট, এই সিদ্ধান্তে আসার স্কোপ খুবই কম। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং এইটা হচ্ছে সায়েন্সের মূল চালিকা শক্তি। বিকজ কোন হাইপোথিসিসকে ডেফিনিটিভলি চিরকালের মতো সঠিক প্রমাণ করতে পারলে সায়েন্স উইল স্টপ, মানে এটার তো আর কোনো মানে থাকবে না। সো সায়েন্সের মোস্ট অফ দ্য সায়েন্টিফিক ট্রুথ আর অ্যাকচুয়ালি অ্যাপারেন্ট ট্রুথ, মানে তাদেরকে ওটাকে সাফিসিয়েন্টলি রিজেক্ট করা যায় নাই, দ্যাটস ওয়াই ট্রুথ। ভবিষ্যতে হবে না তার কোনো মানে নেই। তো এটা হচ্ছে কি ক্রাইটেরিয়া অফ হাইপোথিসিস যখন আমরা হাইপোথিসিস সেট করব। ঠিক আছে, আর আর হচ্ছে কি যেসব ক্ষেত্রে অবজারভেশনাল স্টাডি হয়, অর্থাৎ জাস্ট অবজার্ভ করা যে কি হয় দেখি, এইগুলোতে হাইপোথিসিস প্রয়োজন নাই। বিকজ সেখানে জাস্ট কি হচ্ছে দেখছি, এখানে কোনো কিছু আমি টেস্ট করতেছি না। আচ্ছা, এখন হাইপোথিসিসকে স্ট্যাটিস্টিক্সে শুধু এরকম ভাষাগতভাবে প্রকাশ করলে হবে না, ইট হ্যাজ টু হ্যাভ এ ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, গাণিতিকভাবে প্রকাশ করতে পারতে হবে। তো ফর এক্সাম্পল কোনো একটা ফার্টিলাইজার এক্স, এইটা দিলে প্ল্যান্ট গ্রোথ বাড়ে, এটা যদি আমি টেস্ট করতে চাই, তাহলে আমার দুইটা হাইপোথিসিস লাগবে। একটাতে হচ্ছে এটা অ্যাপ্লাই করার পরে কোনো গ্রোথ হয় না, অর্থাৎ আর কি, মানে আগে যা ছিল পরেও তাই আছে সমান সমান। ঠিক আছে, আর অথবা এটা মানে বা হচ্ছে যেটাতে ফার্টিলাইজার দেওয়া হয় নাই বা যেটাতে দেওয়া হয়েছে, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, এটা হচ্ছে গিয়ে সমান সমান। আর এটা এটা বাই ডিফল্ট যেটা সেটাকে বলে নাল হাইপোথিসিস। আর নাল হাইপোথিসিসের যে বিকল্প সেটাই হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এখানে যেহেতু আমরা গ্রোথ হয় কিনা দেখতে যাচ্ছি, সো আমার অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ যে এইটা মানে ফার্টিলাইজার দিলে যে গ্রোথটা হবে সেটা উইল বি মোর দেন যে গাছে ফার্টিলাইজার দেওয়া হয় নাই। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে আর কি আহ, গাণিতিক প্রকাশ। একটা ইকুয়াল টু আর একটা হবে নট ইকুয়াল টু। এখন নট ইকুয়াল টু জায়গায় গ্রেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে, বা গ্রেটার অর লেস দেন দ্যাট ইজ ইকুয়াল টু হতে পারে, সেটা ভিন্ন বিষয়। তো নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস এর ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল প্রকাশ হচ্ছে গিয়ে লাইক দিস। এবং নাল হাইপোথিসিসকে এইচ জিরো বা বাই ডিফল্ট বা নট বা নাল, আর অল্টারনেটিভের এ দিয়ে এইচ এ এভাবে লেখা হয় সংক্ষেপে। অল্টারনেটিভ হাইপোথিসিস তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে ওয়ান টেইলড, অর্থাৎ সামথিং ইজ গ্রেটার দ্যান সামথিং এলস। আর একটা হতে পারে সামথিং ইজ লেস দ্যান সামথিং এলস। আর একটা হতে পারে যে নট ইকুয়াল টু, সেটা গ্রেটার দ্যানও হয় লেস দ্যানও হয়। তো অল্টারনেটিভ হাইপোথিসিস বেসিক্যালি ম্যাথমেটিক্যালি তিন ভাবে লেখা যায়। তো এটা হচ্ছে গিয়ে যদি গ্রেটার দ্যান বা লেস দ্যান দিয়ে লেখা হয় তখন সেটাকে বলে ওয়ান টেইলড। আর যদি নট ইকুয়াল টু দিয়ে লেখা হয় তাহলে বলে টু টেইলড, বিকজ দুই দিকেই যেতে পারে। ঠিক আছে, তো এখন আমরা আহ, আর কি এই পর্যন্ত কারোর কোনো কোয়ারিজ আছে কিনা?
আপ টু দিস পয়েন্ট। স্যার অল্টারনেটিভ হাইপোথিসিস আর নাল হাইপোথিসিস স্লাইডটা আরেকবার নেওয়া যাবে স্যার লাইক ওকে, হ্যাঁ। ওকে স্যার। নাল হাইপোথিসিস মিন্স ডিফল্ট, নাথিং ইজ চেঞ্জিং। এই 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 অ্যাজাম্পশনটা বেস করে যে হাইপোথিসিস, সেটা হচ্ছে নাল হাইপোথিসিস, ঠিক ওকে আছে? ইয়েস হ্যাঁ, স্যার, জি হ্যাঁ। স্যার। আর সামথিং ইজ চেঞ্জিং, সেইটা চিন্তা করে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, ঠিক আছে? স্যার ওকে। তো এটা কেন জানার দরকার? বিকজ অল্টারনেটিভ হাইপোথিসিসের উপর নির্ভর করবে যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টের ক্ষেত্রে কোন টেবিল বা কোন মেথডটা আমি ইউজ করব, সেটা ওয়ান টেলের ক্ষেত্রে একরকম, টু টেলের ক্ষেত্রে আর এক রকম ইউজ করা লাগে। সেটা আমরা পরবর্তীতে আসবো। তাহলে আপাতত আমরা আর কি স্ট্যাটিস্টিক্স এর একটা ইউজ দেখি। স্ট্যাটিস্টিক্স ইউজ করে তুমি খুব একটা ফালতু কথাকেও খুবই জ্ঞানী জ্ঞানী বানাতে পারো, লাইক দিস ওয়ান যেটা দেওয়া আছে, ঠিক আছে? ওকে। এখন আর একটা আর কি কনসেপ্ট আমরা একটু আসবো, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন জিনিসটা কি, একটা এক্সাম্পল দিয়ে সবচেয়ে বোঝাটা ইজিয়ার। তো এখানে দেখানো হচ্ছে বিভিন্ন বয়সে ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স বা নতুন করে ক্যান্সার ধরা পড়ছে এরকম নাম্বারস কত। তো দেখা যাচ্ছে যে 20 ইয়ার্স এর আগে বলতে গেলে 0, 20-র পর থেকে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে। তো সাপোজ লাখে 1,00,100 জনের মধ্যে হচ্ছে আহ, এ- কিংবা ধরো 30 ইয়ার্সে হচ্ছে গিয়ে 1,40,000 জনের হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে 60 ইয়ার্সে যে 1,03,000 জনের বেশি উইমেনে আর কি ব্রেস্ট ক্যান্সার পাওয়া যাচ্ছে। তো এইভাবে আমরা একটা গ্রাফ ড্রয়িং করতে পারি, একদিকে হচ্ছে টাইম বা এজ, আর একদিকে হচ্ছে গিয়ে কতজনের নতুন করে ডায়াগনোসিস হচ্ছে। ইনসিডেন্স মানে হচ্ছে নিউলি ডায়াগনোসড কেস, ঠিক আছে? তো এখন সেইটা এরকম একটা প্লট বা গ্রাফ আঁকতে পারি। ওকে। তো এখন এই গ্রাফটাকে আমরা একটা কাজ করতে পারি। আমরা এইটার এই যে এক যেটা ছিল সেটাকে আমরা একটা নর্মাল স্কেলে নিয়ে আসতে পারি, 0 থেকে এনি কে পর্যন্ত। এখন কে এর ভ্যালুটা যদি আমরা কে এমন ভাবে অ্যাডজাস্ট করি, যাতে এইটার এরিয়া আন্ডার কার্ভ, এইটার এই এরিয়াটার ক্ষেত্রফল এটা 1 স্কোয়ার ইউনিট হয়। এই কেটাকে যদি এমন ভাবে অ্যাডজাস্ট করি যাতে করে এই লাল এরিয়াটা হচ্ছে গিয়ে 1 স্কোয়ার ইউনিট হয়, আর টোটাল এরিয়া হচ্ছে গিয়ে প্রবাবিলিটি 100% বা 1 হিসেবে অ্যাডজাস্ট করা যায়, তাহলে এটাকেই বলা হবে একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। অর্থাৎ এখান থেকে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে 60 থেকে 70 বছর বয়সের মধ্যে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে আমাকে সিম্পলি কি করতে হবে, এই 60 আর 70-এর মধ্যে যে স্লাইসটা পড়বে, সাপোজ এই স্লাইসটাকে আমাকে করতে হবে, মানে এই বা 40 থেকে 50 বছরের মধ্যে কত, এটাকে যদি আমি জিজ্ঞাসা করা হয় তাহলে এই স্লাইসের ক্ষেত্রফল যেটা, এরিয়া যেটা, সেটা হচ্ছে এই পুরাটাকে যদি 1 হয় তাহলে এইটার এরিয়া হচ্ছে গিয়ে সামথিং পয়েন্ট সামথিং হবে। তাহলে দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি। আমি আমি যে কোনো স্লাইস, অর্থাৎ সোজা কথায় একটা ডেফিনিট ইন্টিগ্রাল, যারা ইন্টিগ্রেশন করেছো তারা বুঝবা যে হচ্ছে গিয়ে এই এরিয়াটুকু আমরা ডেফিনিট, এইটার ফাংশন জানা থাকলে এটা ডেফিনিট ইন্টিগ্রাল, তাই হচ্ছে গিয়ে আমার প্রবাবিলিটি অফ, মানে ওই ঘটনার হ্যাপেনিং ইনটু দ্যাট রেঞ্জ, ঠিক আছে? এই কনসেপ্টটাকে বোঝা গেছে কিনা? জি। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। আবার একটু রিপিট করা যাবে? আচ্ছা আমি আবার এটা রিপিট করতেছি। সে এটা হচ্ছে গিয়ে একটা আর কি স্ট্যাটিস্টিক্স একটা গ্রাফ ধরলাম, বিভিন্ন বয়সে কতজন মহিলার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, ঠিক আছে? তাহলে সেটার একটা গ্রাফ এখানে আঁকা হইলো, ভালো কথা। এখন এইটাকে আমি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনে কনভার্ট করব। কেমনে করব? সেটা হচ্ছে এই পাশে যে কতজনের হয়েছে এই জিনিসটাকে আমি 100, 200, 300 এটা বাদ দিব, দিয়ে এই ধরনের একটা স্কেল এখানে বসাবো, যেটা 0 থেকে কে পর্যন্ত যায় এবং এটা 0.5 কে মাঝখানে আছে। এই কে এর ভ্যালুটা পরে আমি ডিটারমাইন করব। তারপরে যেটা করব, এই গ্রাফের নিচের এরিয়াটা ভরাট করে দিব, ঠিক আছে? এখন ভরাট করলে এটার যে ক্ষেত্রফলটা পাওয়া যাবে, এরিয়া, এই এরিয়াটাকে 1 স্কোয়ার ইউনিট হিসেবে আমি ধরে নিব। 1 স্কোয়ার ইউনিট মানে আর কি ধরে নিলে তখন এমন ভাবে ওই 1 স্কোয়ার ইউনিট মানে যখন ধরে নিব তখন
কে এর একটা ভ্যালু বেরোবে, সেটা আমি জানি না কত, হিসাব করে দেখি নেই কত আসে। তাহলে কে এর একটা ভ্যালু আসবে, যেই ভ্যালুটা ধরলে এইটার এরিয়া 1 আসে, এই এই লাল এরিয়াটা 1 আসে, তার মানে 1 মানে হচ্ছে 100%, এইটুকুই হচ্ছে আমার 100% প্রবাবিলিটি ধরলাম। এখন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে এটা কি, এটাই হচ্ছে কি একটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, যে যে যেটা কোনো একটা ফাংশনকে এর স্কেলিংটা, মানে স্কেল এর এর এই যে এই স্কেলটা এমন ভাবে ধরলাম যাতে করে এইটার আন্ডারে যে এরিয়াটা পড়ে সেই এরিয়াটার মানে সেই এরিয়াটা 1 ইউনিট হয়, 1 স্কোয়ার ইউনিট হয়। অর্থাৎ মানে জিনিসটা কেমন যে এফ অফ কে এর যে ফাংশনটা আসবে ওইটাকে আমরা পিডিএফ বলতেছি। না, কে ফাংশন না, কেটা স্কেলিং, স্কেলিং। আচ্ছা। এখানে এই এই গ্রাফের যে ফাংশনটা আসবে সেটা হচ্ছে কি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, ও ওই ও স্কেল স্যার, ধরে। বুঝতে পারছি। ঠিক বুঝতে আছে। পারছি। হ্যাঁ। জি স্যার। এখন ওই ওই ফাংশনটার যখন আমরা পাবো তখন আর যদি জিজ্ঞাসা করা হয় সে 40 থেকে 50 বছর বয়সী মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা কত, তখন পুরোটা যেহেতু 1 আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, সো এইটুকু এরিয়া, যেটা এই যে এই গ্রে কালার দেখা যাচ্ছে, এই এরিয়াটা আমরা যা পাবো সেটাই, অর্থাৎ ইন্টিগ্রেশন করলে যেটা পাবো, ডেফিনিট ইন্টিগ্রাল করলে 40 থেকে 50 রেঞ্জের মধ্যে, তাহলে সেটাই হচ্ছে, এরিয়াটাই হচ্ছে গিয়ে প্রবাবিলিটি ধরলাম, সেটা আহ, মানে 10% ধরলাম, তাহলে 0.1 আসবে। ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি হ্যাঁ। স্যার। হ্যাঁ, এটা হচ্ছে কি মানে প্রবাবিলিটি কি ডেন্সিটি ফাংশন, এটা আমাদের হচ্ছে আর কি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে কাজে লাগবে, বিকজ আমার যদি জানা থাকে যে কোনো একটা পপুলেশনের এই বৈশিষ্ট্যটা এই ফাংশন ফলো করে, তাহলে আমি পুরো পপুলেশন মেজার না করে তার একটা পার্টকে নিয়ে এই তার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের মধ্যে বসাইলেই কিন্তু আমি বুঝতে পারবো যে পুরো পপুলেশনটা কেমন। ঠিক আছে। Yes, sir. হ্যাঁ। তো এখন 70 থেকে 80 বছর বয়সের মধ্যে কত হবে সেটাও কিভাবে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এখন আমরা এটা নিয়ে ফার্দার আরো ডিসকাশন আছে, তবে আপাতত মানে এটা তুমি শেয়ার করে নিবো, ইউ ক্যান ডু ইট ইউর সেলফ, রিড তুমি পড়ে নিতে পারবে। তো এটা বেসিক্যালি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, সবচেয়ে বেশি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন যেটা আমরা আর কি বায়োস্ট্যাটিস্টিক্সে সবচেয়ে বেশি ইউজ করব সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এই ফাংশনটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়, কেন সেটা পাওয়া যায় সেটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশনটা আমি একটু স্কিপ করতেছি, বা সেটা এখানে অলরেডি কিছুটা বলা আছে, ইউ ক্যান ফিগার ইট আউট, মানে পরবর্তীতে পড়ে নিতে পারবে। বাট আপাতত জেনে রাখো যে হচ্ছে গিয়ে এই নর্মাল ডিস্ট্রিবিউশন যেটার ফাংশনটা উপরে দেওয়া আছে, এই যে হলুদ বক্সের মধ্যে দেওয়া আছে উপরে, তো এইটা হচ্ছে আর কি মানে লাইফ সায়েন্সে সবচাইতে বেশি ব্যবহৃত প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। তো এই নর্মাল ডিস্ট্রিবিউশন কোনো বেশিরভাগ কোনো একটা ডেটা সেটকে আমি যদি কোনোভাবে নর্মাল ডিস্ট্রিবিউশনে বসাইতে পারি, তাহলেই আমার হচ্ছে বা এর কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে আমার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমার কাছে খুবই ইজি হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে যেহেতু আমার ফাংশনটা জানা আছে, সো যে কোনো একটা পার্ট বের করতে পারলে বাকি পার্টগুলো কি আছে সেটা বের করতে পারবো। ঠিক আছে। তো এইটার আর কি এই যে এক্স অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে রিলেটিভ প্রবাবিলিটি, যেটা ওই কে দিয়ে স্কেলিং করা হয়েছে সেটা আগেরটাতে। আর এটা এইদিকে থাকে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স অ্যাক্সিস বরাবর। তো এখন এই এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমরা পরবর্তীতে ইউজ করব। এখন এটার পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা কয়েকটা স্লাইড একটু ইচ্ছা করে স্কিপ করে যাব, যে আমরা এরকম নর্মাল ডিস্ট্রিবিউশন বা নিয়ার নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশনের কাছাকাছি ইউজ করে সরি, সেরকম স্ট্যান্ডার্ড একটা। ডেভিয়েশনটা বুঝতে পারলাম না। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে আমরা তাহলে আবার ওই স্লাইডে ফিরে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি সেটা আমরা স্লাইড থেকে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, হ্যাঁ। স্যার হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? না, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না, এটা হচ্ছে আর কি স্যাম্পল স্ট্যান্ডার্ড হতে পারে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতে পারে, ইট ডিপেন্ডস। ঠিক আছে, ডেটার সিচুয়েশন। উপর ডিপেন্ড করে, বুঝতে হ্যাঁ, পারছি। ডিপেন্ড করে, ডেটার উপরে ডিপেন্ড করে আর কি। ঠিক আছে। তো আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলা তো আমরা আগেই দেখেছি। এখন আমরা আহ, আর কি সরাসরি একটা
উম, একটা আর কি এরপরে আমরা আমরা আর কি পি ভ্যালু জিনিসটা কি সেটা একটু স্যার দেখবো আর কি। স্লাইড গুলো চলে গিয়েছে। হ্যাঁ, স্লাইড গুলো চলে গিয়েছে বিকজ আমি পি ভ্যালু স্লাইডটা খুঁজে বের করে আবার শেয়ার করবো এই জন্য আমি দিচ্ছি। হ্যাঁ, পেয়েছি স্লাইডটা। আচ্ছা, তাহলে এখন আমাদের ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্সে হাইপোথিসিস টেস্টিং এর জন্য আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ধরনের হাইপোথিসিস টেস্টিং এক্সাম্পল সহ করব এবং এক্সারসাইজ সহ করব। সো সেইগুলোতে একটু পেন অ্যান্ড পেপার রেডি রাখতে হবে উইথ সায়েন্টিফিক ক্যালকুলেটর। ঠিক আছে, সবাই জিনিসটা খেয়াল খেয়াল রাখবে যে নেক্সট ক্লাসগুলোতে পেন পেপার অ্যান্ড ক্যালকুলেটর নিয়ে বসবে। আজকে জাস্ট প্রিলিমিনারি আলোচনাগুলো হলো। ঠিক আছে, কালকে 9টার সময় আমরা যখন বসবো আমরা সরাসরি মানে আর কি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে চলে যাব বিকজ মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই জিনিসগুলা আই হোপফুলি মানে তোমরা অলরেডি এগুলা করতে পারো। জাস্ট এগুলোর মধ্যে তেমন কোনো নতুনত্ব নাই। ঠিক আছে, আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটাই মানে ডেসক্রিপটিভটা তেমন এক ওর মধ্যেই চলে আসবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আলাদা করে ডেসক্রিপটিভটা পড়বো না। তাহলে আমাদের সেটার জন্য পি ভ্যালু নামক একটা কনসেপ্টের সাথে পরিচিত হওয়া লাগবে। তো এই কনসেপ্টটা ডিসকাস করে আজকের মতো আমরা ক্লাসটা ক্লোজ করব এবং যে কয়টা স্লাইড আজকে দেখানো হলো মাঝখানে স্কিপ করা স্লাইড সহ সেই স্লাইডগুলা আর কি ক্লাসরুমে শেয়ার করে দেওয়া থাকবে। ঠিক আছে, আরিজ হাত তুলছো, বলো। স্যার যেহেতু আমার আর আলিফেরও কালকে সকালে এক্সাম আছে, ক্লাসটা বিকালে বা অন্য কোনো সময় নেওয়া যাবে না কি পসিবল হবে? আচ্ছা, এখানে যেহেতু আমাদের কোনো কয়েকজন পার্টিসিপেন্টের পরীক্ষা আছে, তো কালকে আহ, যদি আমরা আহ, বিকালে কোনো একটা টাইমে নেই তাহলে এখানে কমেন্ট বক্সে তোমরা একটু কমেন্ট করো তো যে বিকালে নিলে কখন বেশিরভাগ স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারবে, এখানে ক্যাম্পাস অ্যাটেন্ড করতে পারবে। একটু কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। আমরা যতক্ষণে এই যে পি ভ্যালুটা ডিসকাস করতে থাকি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট দাও, আমি কমেন্টগুলো দেখে তারপরে ডিসাইড করি। ঠিক আছে, আহ, তো মানে সবাই কমেন্ট দাও দেখি মানে মোস্ট অফ দা ক্লাস কি বলে। ঠিক আছে, সেই অনুযায়ী আমরা ডিসাইড করবো। তো এখন পি ভ্যালু, তো পি ভ্যালু জিনিসটা আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে বারবার আসবে, সো এখনই বুক জিনিসটা একটু আইডিয়াটা দিয়ে নিই। পি ভ্যালু জিনিসটা হচ্ছে একটা পি কথাটা আসছে প্রবাবিলিটি ভ্যালু থেকে। পি মানে প্রবাবিলিটি। এখন কিসের প্রবাবিলিটি? প্রবাবিলিটি হচ্ছে যে খেয়াল করে দেখো পি ভ্যালুটা হচ্ছে কি আর কি নাল হাইপোথিসিস ট্রু এই কন্ডিশনের সাপেক্ষে আমার যে ডেটা স্যাম্পল ডেটা পেয়েছি এই স্যাম্পল ডেটাটা আর কি যেটা শো করছে এইটাই আসার প্রবাবিলিটি, অর্থাৎ আমার স্যাম্পল যেটা আমি পেয়েছি সেই স্যাম্পলটাই পাওয়ার প্রবাবিলিটি গিভেন যে হচ্ছে নাল হাইপোথিসিস ইজ ট্রু। আচ্ছা, তাহলে কেউ একজন বলো তো যে এটা কি নাল হাইপোথিসিস ট্রু হওয়ার প্রবাবিলিটি পি ভ্যালু? তোমার কি মনে হয়? এনিওয়ান, এটা কি নাল হাইপোথিসিস ট্রু হওয়ার প্রবাবিলিটি? হ্যাঁ, হ্যালো, এনিওয়ান? হুম, স্যার এখানে নাল হাইপোথিসিস থেকে ট্রু এজিউম করে ওই আউটকামটার প্রবাবিলিটি। এক্স্যাক্টলি, নাল হাইপোথিসিস ট্রু সেটা অ্যাজিউম করে আউটকাম ওইটাই আসার প্রবাবিলিটি। ঠিক আছে, আহ, অর্থাৎ ওইটাই বা তার এক্সট্রিম আসার প্রবাবিলিটি। ঠিক আছে, যেহেতু পিডিএফ বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এটা কন্টিনিউয়াস ফাংশন, সো তোমরা জানো যে কোনো একটা ইন্টিগ্রাল বা কোনো একটা এরিয়ার একটা পয়েন্টে একটা লাইন টানলে সেটা তো ক্ষেত্র হয় না, এটা তো লাইন হয়। সো বেসিক্যালি একটা পয়েন্ট প্রবাবিলিটি বলে কিছু নাই, পয়েন্ট প্রবাবিলিটি মানে সবসময় জিরো কন্টিনিউয়াস প্রবাবিলিটির ক্ষেত্রে। ঠিক আছে, তো একটা রেঞ্জের এই জন্যই এক্সট্রিম অর মোর এক্সট্রিম এই কথাটা বলা হয়েছে, অর্থাৎ ওই রেঞ্জ বা ওর থেকে একটা গিভেন রেঞ্জের প্রবাবিলিটি গিভেন যে হচ্ছে নাল হাইপোথিসিস ইজ ট্রু। তাহলে পি ভ্যালু এবং ডিপেন্ড করবে অল্টারনেটিভ হাইপোথিসিসের উপরেও এটা ডিপেন্ড করে বিকজ অল্টারনেটিভ হাইপোথিসিসের উপরে আমার পিডিএফ ডিপেন্ড করে, কোন প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা আমি ইউজ করবো সেটা ডিপেন্ড করবে। সেটা আমি ওয়ান টেইল নিব না টু টেইল নিব সেটা উপরে ডিপেন্ড করবে আর কি। তাহলে আর কি না, অল্টারনেটিভ হাইপোথিসিসের ক্ষেত্রে ওই ওই রেঞ্জটা আমাকে পিডিএফ এর ওই রেঞ্জটা আমাকে ডিটারমাইন করে দিবে।
আর আর কি পি ভ্যালুর ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে এইটার একটা কাট অফ ভ্যালু দেওয়া থাকে ইউজুয়ালি, যে সাপোজ হচ্ছে আলফা, এটা হচ্ছে কাট অফ ভ্যালু, লেভেল অফ সিগনিফিকেন্স। ইউজুয়ালি মানে লাইফ সায়েন্সে আমাদের 0.05টাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, বাট ইট ক্যান ভ্যারি। যদি কিছু দেওয়া না থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে আলফা ইকুয়ালস টু 0.05। যদি তোমার পি ভ্যালু হচ্ছে 0.05-এর বেশি আসে, তার মানে হলো যে নাল হাইপোথিসিস ট্রু হইলে তোমার এই ডেটা আসার সম্ভাবনা 5%-এর বেশি, অর্থাৎ তোমার আউটকামটা এরকম হওয়ার সম্ভাবনা 5% বেশি। ইন দ্যাট কেস আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি না, উই ক্যান নট রিজেক্ট নাল হাইপোথিসিস। আর যদি আলফা বা লেভেল অফ সিগনিফিকেন্সের কম আসে পি ভ্যালু, লাইক 0.01 আসলো, তার মানে হচ্ছে যে নাল হাইপোথিসিস ট্রু, এই অ্যাজাম্পশনটা ধরলে আমার এইটার মানে এই ডেটাটা আসার সম্ভাবনা 1% বা তারও কম। ঠিক আছে, ইন দ্যাট কেস আমরা হচ্ছে নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারি। এখন যদি তুমি রিজেকশন রিজিয়নটা বাড়ায় দাও, লাইক 0.05 না করে 0.1 করে দাও, তাহলে তুমি আরো বেশি বেশি আর কি রিজেক্ট করতে পারবা। ঠিক আছে, আসলে এটা ইচ্ছা মতো দেওয়ার আর কি ব্যাপার না, ইউজুয়ালি 0.05-ই ধরা হয়, তবে সিচুয়েশন অনুযায়ী ইট ক্যান ভ্যারি। সোজা কথায় আলফা হচ্ছে একটা কাট অফ ভ্যালু, যদি পি ভ্যালু এর থেকে কম আসে তাহলে নাল হাইপোথিসিস আমরা রিজেক্ট করতে পারবো, আর পি ভ্যালু এর থেকে বেশি আসলে আমরা হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারবো না। এটাই হচ্ছে গিয়ে আর কি মোদ্দা কথা। তাহলে এটা হচ্ছে কি পি ভ্যালুটা হচ্ছে নাল, পি ভ্যালুটা নাল হাইপোথিসিসেরও প্রবাবিলিটি না, এটা অল্টারনেটিভ হাইপোথিসিসেরও প্রবাবিলিটি না, এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি, শর্ত সাপেক্ষে। কন্ডিশনটা কি, যে কন্ডিশনটা হচ্ছে নাল হাইপোথিসিস যদি ট্রু হয় তাহলে যে আউটকামটা পাওয়া যাচ্ছে সেটার প্রবাবিলিটি। এখন সেই প্রবাবিলিটি যদি 5% বা 0.05 বা যে কোনো একটা গিভেন সিগনিফিকেন্স লেভেল থেকে ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস ক্যান বি রিজেক্টেড। আর যদি আহ, ওর থেকে বড় হয় তাহলে, মানে ওর ছোট বা ওর সমান হয় তাহলে ক্যান বি রিজেক্টেড, আর যদি ওর থেকে বড় হয় তাহলে ক্যান নট বি রিজেক্টেড। এটাই হচ্ছে গিয়ে পি ভ্যালু। তো নেক্সট ক্লাসে আমরা আর কি হাইপোথিসিস টেস্টিং এর একদম হ্যান্ডস অন ইয়াতে চলে যাব, মানে হাতে কলমে কাজটা চলে যাব। তো এখন আজকে হচ্ছে কি বেসিক বা প্রিলিমিনারি আইডিয়াটাই আমরা আর কি নিব, এবং এই পি ভ্যালুর স্লাইডটা পর্যন্ত আমরা আহ, দিয়ে স্যার শেষ একটু করব। ফার্স্ট স্লাইডটা দেখাবেন আবার তো যেটা তাহলে না জিনিসটা যদি এমন হয় যে আমি কোনো একটা কেমিক্যাল অ্যাড করে একটা রুট অথবা গাছের গ্রোথ মেজার করছি, তো নাল হ্যাঁ, হাইপোথিসিস যদি এটা হয় যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই, কিন্তু হ্যাঁ, আমার গ্রাফে যদি আমি ক্যালকুলেশন এভরিথিং করে দেখতে পারি যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, সেক্ষেত্রে পি হ্যাঁ। ভ্যালিউটা গ্রেটার দেন 0.05 আসবে, তাই না? এই না, কারণে সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স যদি থাকে ইয়েস, তাহলে ওই নাল হাইপোথিসিস ইজ রং, তাই না? আলফার থেকে কম হবে, আলফার থেকে কম হবে। ঠিক আছে, তাহলে কি স্যার নাল হাইপোথিসিস ট্রু হয়ে যাবে না? না, নাল হাইপোথিসিস যদি আলফা থেকে বেশি আসে তাহলে নাল হাইপোথিসিস ক্যান নট বি রিজেক্টেড, ও, এটা বলা ক্যান হবে। নট বি রিজেক্টেড, ক্যান বি ঠিক আছে, রিজেক্টেড যদি আলফার থেকে কম আসে। হ্যাঁ, ওকে ওকে। ঠিক আছে। আলফা থেকে কম আসলে নাল হাইপোথিসিস ক্যান বি রিজেক্টেড, আর আলফা থেকে বেশি আসলে ক্যান নট বি রিজেক্টেড। আর এই যে এই পি ভ্যালুর ইয়া সম্পর্কে, মানে এই স্লাইডটা পর্যন্ত, এই স্লাইডটা পর্যন্ত হচ্ছে গিয়ে আর কি পিডিএফটা ওই ক্লাস ওয়ার্কের মেটেরিয়ালস এর মধ্যে আমি কিছুক্ষণের মধ্যেই শেয়ার করে দিব। আর এখন দেখি কমেন্ট সেকশনে কোন টাইমটা আসছে সেটা একটু দেখি। 3 p.m., 3:30, 3 p.m., 3 p.m., 2 p.m., অ্যারাউন্ড 4 p.m. আচ্ছা ঠিক আছে, যদি আমরা মাঝামাঝি ধরি তাহলে 3 p.m. বা 3:30, আচ্ছা 3 p.m.-ই ধরা যায়। স্যার একটা ঠিক আছে, প্রবলেম ছিল স্যার। হ্যাঁ, ভালো। স্যার কালকে হচ্ছে প্রিন্সিপাল স্যার সিগনেচার নিতে যাওয়া লাগবে স্যার, প্রত্যয়ন করতে স্যার। তো আচ্ছা, সারা দিনটা হচ্ছে ফাঁকা পাওয়া যাচ্ছে না, রাতের বেলা হলে বেটার হতো স্যার। ও আচ্ছা, এখানে তো তাহলে ঠিক আছে। তাহলে আমরা কি 4 p.m. এর মধ্যে তুমি ব্যাক করতে পারবা তো, হোপফুলি, নাকি? স্যার হ্যাঁ, একটা কথা ছিল স্যার, মানে আগামী সপ্তাহে মানে এই সপ্তাহের মধ্যে কোনো একটা দিন কি ফাঁকা থাকবে স্যার, বা ওই দিনটা হচ্ছে কোনো ক্লাস নেওয়া হবে না স্যার, তাহলে আমি ওই দিনটা ফিক্স করে দিয়েছি, সেই দিন হয়তো আমি যাবো করেছি। আচ্ছা, অ্যাকচুয়ালি তাহলে আর কি যদি এরকম হতে হয় তাহলে এখানে এখানে
মানে তোমার ফিরতে ফিরতে কি রাত হয়ে যাবে? তুমি যে ইয়েস স্যার, অনেক দূর স্যার। ও, তো মুশকিল হয়ে গেল এখানে তো সবার আহ ইয়েটা 3 PM এবং ম্যাক্সিমাম যেটা কমেন্ট করছে সেটা হচ্ছে 4 PM, যেটা দেখতেছি। আচ্ছা, আহ, ঠিক আছে, আরেকবার একটু জিজ্ঞাসা করি। যদি ধরো আহ এই 8 PM হয়, তাহলে 8 PM এ কি আর কি মানে আর কি প্রবলেম আছে কি নাই, সবাই এখানে যদি একটু আর আমরা 5 মিনিট টাইম নেই, যদি 8 PM এ সবার সমস্যা আছে কিনা বা কারো কোনো প্রবলেম আছে কিনা, আমি কমেন্ট গুলো একটু দেখি স্যার। প্রবলেম হবে হামিম, ওকে। ওকে, আচ্ছা। আচ্ছা, 7:30 হলে সমস্যা? 7:30, যাদের প্রবলেম আছে তাদের কি 7:30 হলে চলবে? স্যার সিন্স ম্যাক্সিমামের প্রবলেম নেই অ্যান্ড আই এম লাইক আমি এগুলো আগেও করেছি, আই থিঙ্ক আই ক্যান ম্যানেজ দ্য টাইম অ্যান্ড আমি এভরিথিং রিভাইজ দিয়ে নিলে ইট উইল বি ওকে ফর মি। সো যারা নতুন, আই গেস ওদের সবার টাইম মতো করা উচিত দেন এটা। ওকে, ঠিক আছে, তাহলে 8 PM ইট ইজ। আচ্ছা, ওকে, ইউ স্যার। থ্যাংক ইউ।